মানে আর কটা দিন আছে, এখনই লুটে খা, আর যে লুটে খাবার অন্তরায় আছে, মাঝখানে যে আছে তাকে মেরে উড়িয়ে দে। এটা কি? এবং গানস, এত গানস আসছে কোথা থেকে? এত ফায়ার আর্মস রুলিং পার্টির হাতে আসছে কোথা থেকে? পুলিশ যদি অপদার্থ হয় মুখ্যমন্ত্রীর কথায়, তাহলে পুলিশ মন্ত্রী তো আরো অপদার্থ নাকি? এদের বেসিক, যেটা আমি বারবার বলি, ওদের সদিচ্ছার অভাব। ওরা করতেই চাইছে না, ওরা চাইছে। আজকে কি আরো আরেকটা অ্যাঙ্গেল আছে এখানে, যে কাঁটা দিয়ে কাঁটা তুললো মুখ্যমন্ত্রী। একদম ঢিলছোড়া দূরত্বে এখান থেকে একজন কাউন্সিলর তৃণমূলের, একই ঘটনা, কানের পাশ থেকে বেরিয়ে গিয়েছিল গুলি, প্রাণে বেঁচেছিল। এবার বেরোয়নি, বেরোয়নি, এটা ব্ল্যাঙ্ক, পয়েন্ট ব্ল্যাঙ্ক করেছিল কিন্তু গুলি বেরোয়নি বন্দুক থেকে। কিন্তু এবার বেরিয়েছে, প্রাণ চলে গেল মালদায়। তারপরে দোষারোপ হলো, একে অপরের দিকে আঙ্গুল উঠলো। কৃষ্ণেন্দু নারায়ণ বলে, আমি তো কিছু জানি না, কিন্তু কেউ বা কারা তাকে মারার চেষ্টা করেছিল, পপুলারিটি বেড়ে গিয়েছিল, এরকমও তথ্য সামনে আসছে। আবার বলছে যে 50 লাখ টাকার বরাত। আমি বলছিলাম গোটাটাই তো রাজ্যের তৃণমূল, এই সেই তৃণমূলের কাউন্সিলর যদি খুন হয়, মানুষের সুরক্ষা কোথায় থাকবে? এই জেনে আমি প্রশ্নটা শুরু করি। সুমিত, প্রথমেই বলি যে আমার দুই নেতার কথা বলে তারপরে আমি আসছি। এত দুঃখজনক ঘটনা, যেখানে তৃণমূলের কাউন্সিলর খুন হয়েছে, এবং পয়েন্ট ব্ল্যাঙ্কের কথা দিয়ে আমরা বলছিলাম, একদম তারই বাড়ির পাশে শাটার তুলে এসে ছুটে একটা দোকানে আশ্রয় নিতে গেছিল, তাকে একদম পয়েন্ট ব্ল্যাঙ্ক করেছে, আর গুলি বেরোয়নি, গুলি বের করে মানে একদম মানে মারবে বলে মেরেছে, হাউন্ড করে মেরেছে। আমার মাননীয় রাজ্য সভাপতি পরিষ্কার বলেছেন যে এখানে পয়সা এবং জমি, এই দুটো নিয়ে তৃণমূল নিজেদের মধ্যেই অন্তর্দ্বন্দ্ব করে। এবং শ্রমিক ভট্টাচার্য, আমাদের চিফ স্পোক্স পারসন, উনি খুব পরিষ্কার বলেছেন যে হ্যাঁ, এটা তো একেবারেই ঠিক, জমি এবং টাকা তো বটেই, কিন্তু এটা একটা অন্য লক্ষণ। ওনার পলিটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে উনি বলেছেন যে যে পার্টি একদম শেষের দিকে চলে যায়, সেই পার্টির বিভিন্ন স্তরের নেতারা ওরা ধরেই নেয় যে এবার তো সময় প্রায় শেষ হয়ে গেছে, নাও অর নেভার এর ঘটনা, যেটা ওদের নেত্রী থেকেই বলেন যে এবার তো শেষ হয়ে যাচ্ছে, এইবার না লুটলে নয়। এবার যারা লোটার মানে অবস্ট্রাকশনে থাকে, সেই মানে নয় জনপ্রতিনিধি লুটবে, নয় ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট লুটবে, সাংগঠনিক প্রধান যে। তো এবার যে লুটতে পারে বলে তাদের মনে হচ্ছে, অন্য পক্ষের মনে হচ্ছে, তারা একেবারে বন্দুক বের করে মেরেই ফেলে মানুষটাকে। এই হেন পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের রাজনীতি কোন দিকে যাচ্ছে, পশ্চিমবঙ্গের মানুষকে এবার একটু ভাবতে হবে। যেখানে জনপ্রতিনিধি, সাংগঠনিক প্রতিনিধির বা হেডের ওই একই জেলার মধ্যে কে বেশি পাওয়ারফুল, এই লড়াইয়ের মধ্যে একজনকে প্রাণদান দিতে হয়, নিজের মানে আরেকজনকে মারতে হয় বন্দুক দিয়ে এইভাবে, সেটা তো মানে জনতার জন্য খুব ভয়াবহ। এবং শালমুড়ি ফুড়ি দিয়ে বলছে বড় মাথা, বড় মাথা, মানে ওই শীতের মধ্যে জমে গিয়েও সে বলছে বড় মাথা। এবার বড় মাথাটা কোথায়? এইখানে এবার আমি আসি, আমার মানে ক্ষুদ্র মানুষ হিসেবে, সাধারণ নেত্রী হিসেবে আমার কয়েকটা বেসিক প্রশ্ন আছে। এক হচ্ছে, তুমি দেখবে যিনি মারা গেছেন তার স্ত্রী বারবার বলছে যে এখানে গভীর কোনো ষড়যন্ত্র আছে, এবং ষড়যন্ত্র এখন উনি আজ দুপুর অব্দি উনি বলছেন যে পুলিশ একদম ঠিক দিকে যাচ্ছে, যাদের ধরা হয়েছে তাদের দিকে, মানে আরো নাম উনি পাবলিকে বলতে চাইছেন, উনি বলেছেন পুলিশকে বলবেন বা ওনার নেত্রীকে বলবেন। সঙ্গে সঙ্গে উনি একটা কথা বারবার বলছেন যে এখানে বড় মাথা আছে, যেটা একই কথা এই শালমুড়ি দেওয়া ভদ্রলোক সেও বলেছে, এবং দুজনকে ধরা হয়েছে খুব সম্ভবত। এবং আজ দুপুরে খবর হচ্ছে যে যাদের ইনভেস্টিগেশন হয়েছে তাদের মধ্যে মানে এত এত ডিটেলস অলরেডি পাওয়া যাচ্ছে যে পুরো লজিস্টিক্স হ্যান্ডেল করেছে একজন, কে নাকি গুছিয়ে প্ল্যান করেছে। তো এই প্ল্যানিংটা শুধুই কি মালদা লেভেলে হয়েছে? আজকে যারা করেছে বা যারা তথাকথিতভাবে বিহার থেকে আনিয়ে সুপারি দিয়ে নাকি এটা করেছে, এই মার্ডারটা করেছে, এরম ভাবে মানে তাকে তাড়া করে একটা দোকানের মধ্যে ঢুকিয়ে তাকে এইভাবে মারা, সেটা কি একেবারেই নেত্রী কিছু জানতেন না? এখানেই আমার বড় নেক্সট প্রশ্ন। নেত্রী হচ্ছে তৃণমূল সুপ্রিমোর, নেত্রী হচ্ছে মুখ্যমন্ত্রী, এবং নেত্রী হচ্ছে পুলিশ মন্ত্রী।
পুলিশ মন্ত্রী নবান্ন থেকে অন্য তো যাই বলেন সবই প্রেস কনফারেন্স করতে হয়, মানে যা অন্দরমহলের কথা বলেও প্রেস কনফারেন্স করতে হয়। তো সেজন্য আমরা টিভিতে দেখেছি যে নেত্রী খুব দুঃখিত যে তার অনেক দিনের রাজনৈতিক সাথী মারা গেছে, পুলিশের অপদার্থতা। তো পুলিশের অপদার্থতা যদি হয়, মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী কতটা অপদার্থ? এবং এইখানেই আমার নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হচ্ছে, বারবার মৃতের স্ত্রী চৈতালি সরকার বোধহয় বারবার উনি বলছেন যে ওর তো সুরক্ষা ছিল, ওনার তো বেসিক একটা সিকিউরিটি ছিল, সেটা মুখ্যমন্ত্রীও বলেছে, সিকিউরিটি রিমুভ করা হয়েছে। তো পুলিশ বা এসপি বা লোকাল পুলিশের তো এত অথরিটি থাকবে না। জনপ্রতিনিধি কাউন্সিলর প্রথমত অফকোর্স কেন সে সিকিউরিটি দরকার হবে তা, দ্বিতীয়ত যদি তাকে রাজ্য থেকে সিকিউরিটি দেওয়া হয়েছে, পুলিশ মন্ত্রী জানতেন না সিকিউরিটি রিমুভ হয়েছে? না, এদের পুলিশ মন্ত্রীকে না জানিয়ে হয়েছে? এত সাহস পুলিশের হবে না, তাহলে মুখ্যমন্ত্রী জানতেন। তাহলে সেই আবার বাক স্টপস দেয়ার অ্যাট কালীঘাট, সেই সমস্ত তীর বা কালীঘাটের দিকে বড় মাথা কোথায়? খোপা বাঁধা মাথা, ছোট মাথা তো নয় অবভিয়াসলি। আমি জানি না এটা কোন পন্থী কে কাকে মেরেছে, আমি তৃণমূলের অন্দরমহলে ঢুকতেই চাইছি না, কিন্তু আমরা যেটা বাইরে থেকে দেখছি, সকলের কথাবার্তা শুনে দেখছি, প্রথমত তার সিকিউরিটি রিমুভ হলো কেন হয়েছে, যখন ডেফিনেটলি হয়েছে কার ইনস্ট্রাকশনে হচ্ছে, তাহলে তো সেইখানেই আমায় ধরতে হবে যে তাকে আনসেফ করে তারপরে তাদেরই দলের নেতা, নয়তো এটা জানা সম্ভব নয়। যেরকম এখানে সুশান্ত ঘোষেরটা হয়েছিল, যে কখন রাস্তায় দাঁড়িয়েছে তারই বাড়ির নিচে, সে সবচেয়ে বেশি ওখানেই নিরাশ্রয়, ওখানেই নিরাপদ নয়, না তার বাড়ির নিচে তার ওয়ার্ডে, এখানে সেম থিং মালদা যেটা ঘটলো, তার বাড়ির নিচে তার ওয়ার্ডে জনপ্রতিনিধি সুরক্ষিত না। তো এখানে কোথায় জনসাধারণের সুরক্ষা? এগুলো তো একটু ভাবা দরকার। না না, আমি 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 এই মালদা সংক্রান্ত বিষয়ে দুটো জিনিস লক্ষ্য করাতে চাই। একটা হচ্ছে কৃষ্ণেন্দু নারায়ণ চক্রবর্তীর সেই বক্তব্য যে কেউ বা কারা তাকে সরিয়ে দিতে চাচ্ছে, এই সরিয়ে দেওয়ার মাথা কারা, সেই সরিয়ে দেওয়ার মাথা সেটা পুলিশের তদন্তনাধীন। আর ইংলিশ বাজারের বিধায়িকা ছাড়া গোটা মালদায় তো সেরকম ভাবে বিরোধী দল যে বিজেপি, তার কোনো প্রভাব নেই, সিপিএম ওখানে একেবারে শূন্য। আমি বলছি তাহলে কারা এই যে মাথা হতে পারে, কারা? এই সদ্য নির্বাচিত এমপি হলেন ঈশা খান চৌধুরী, তাকেও প্রশ্ন করে পাওয়া গেছে ওখানে কংগ্রেস নেতৃত্ব বলছে যে মালদা চিরকালই একটা গুন্ডা রাজ ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে তাহলে তৃণমূলে ওই কৃষ্ণেন্দু নারায়ণ চক্রবর্তী যিনি বলছেন সরিয়ে কারা? দেখো, অফকোর্স মালদা এটার জন্যই বিখ্যাত, কুখ্যাত যাই বলে, মালদা এরকম প্রথম ঘটেনি। কিন্তু আজকে সকালেও যখন আমি চ্যানেল করছিলাম, তখনও তৃণমূল প্রতিনিধি শুরুই করলো, সিপিএম আমলে ওই হতো, এখন কম হচ্ছে, এবং এটা নাকি বিরোধীদের চক্রান্ত। বিরোধীরা বলছে যে এই জিনিসটা হয়েছে, বিরোধীরা কিন্তু নেই। তুমিও বলছো যে মালদায় আমাদের কোনো অস্তিত্ব নেই, তৃণমূল নিজেই বলছে, তাহলে আবার বিরোধীদের দোষ কোথা থেকে হচ্ছে? ওখানে না কংগ্রেস আছে, আমি জানি আমাদের সংগঠন ওখানে আছে, কিন্তু আমাদের সংগঠন ওদের জনপ্রতিনিধিকে মেরে তো কোনো সুবিধা হবে না। এবং বারবার কিন্তু যদি আবার আমি চৈতালি সরকারের কথাই আসছি, উনি কিন্তু কখনো দলের বাইরে দোষারোপ করছেন না, উনি কিন্তু পরিষ্কার বলছেন যে এইটা একটা মানে রটে গেছিল কি চাউর হয়ে গেছিল, যে ইনার আরো পাওয়ার বাড়ার কথা ছিল, জনপ্রিয়তা তো বটেই। উনি আজ দুপুরেও বলেছেন যে দিলীপ সরকার একদম হৃদয়ে বাস করতো, সরি হ্যাঁ দুলাল সরকার মানুষের হৃদয়ে বাস করত। তো এই হ্যাঁ দুলাল সরকার, যার নাকি আরো চেয়ারম্যান হবার কথা ছিল, এরকম মানে আরো তার মানে উন্নতি হবার কথা ছিল, তো সেই উন্নতি আরেকজন যে ওইদিকে তাকিয়ে আছে চাতক পাখির মতন একই জায়গায়, তার ন্যাচারালি খারাপ লাগছে। কারণ দুটো জিনিস লক্ষ্য করার জায়গা আছে এখানে, আমি একটু ব্রডার হোরাইজনে যাচ্ছি, যে কাউন্সিলর ইলেকশন এবং পঞ্চায়েত ইলেকশন, এই দুটো জায়গায় কিন্তু ম্যাক্সিমাম ভায়োলেন্স হয়। কেন হয়? কারণ ওইখানেই ম্যাক্সিমাম টাকার লেনদেন, ওইখানেই ম্যাক্সিমাম প্রমোটার, ওইখানেই ম্যাক্সিমাম ল্যান্ড রাইটস এর ঘটনা, ল্যান্ড রাইটস এর ফাইট গুলো মানে যুদ্ধগুলো ঘটে। তো সেইখানে কে ওখানে নমিনেশন দিতে পারবে সেই থেকে শুরু করে ভোট বাক্স অব্দি, ব্যালট বাক্স পর্যন্ত চিবিয়ে খেয়ে ফেলতে হয় যে পার্টিকে, সেই পার্টি ন্যাচারালি একজন আরেকজনকে খুন করছে। দুঃখের কথা, ভয়ের কথা, এখানে কেউ সিকিউর নয়। মানে তুমি চিন্তা করো, আমাদের চিফ স্পোক্সপারসন যেটা বলেছে যে নাও অর নেভার, মানে আর কটা দিন আছে, এখনই লুটে খাওয়ার, যে লুটে খাবার অন্তরায় আছে, মাঝখানে যে আছে তাকে মেরে উড়িয়ে দে, এটা কি? এবং গানস
এত গানস আসছে কোথা থেকে, এত ফায়ার আর্মস রুলিং পার্টির হাতে আসছে কোথা থেকে? পুলিশ যদি অপদার্থ হয় মুখ্যমন্ত্রীর কথায়, তাহলে পুলিশ মন্ত্রী তো আরো অপদার্থ নাকি? এদের বেসিক, যেটা আমি বারবার বলি, ওদের সদিচ্ছার অভাব। ওরা করতেই চাইছে না, ওরা চাইছে। আজকে কি আরো আরেকটা অ্যাঙ্গেল আছে এখানে, যে কাঁটা দিয়ে কাঁটা তুললো মুখ্যমন্ত্রী, যে কাউকে বেশি পছন্দ করছে, কেউ থাকলে মুখ্যমন্ত্রীর অসুবিধা হচ্ছে বা ওনার কাটমানি পৌঁছচ্ছে না, এইগুলোও তো ভাবা দরকার। না বেশ, আমি ভবিষ্যৎ প্রজন্মের যারা রাজনীতিবিদ হবেন বা রাজনীতির ছাত্র যারা রাজনীতি করবেন, যেদিকে ইন্টারেস্টটা গ্রো হলো একেবারে পঞ্চায়েত আর কাউন্সিলর, আমি জানি না তারা এমপি আর এমএলএ টিকিটের জন্য লড়াই করবে কিনা, যে খাজানার দিকে ইঙ্গিত গেল তাতে তো এবার সবাই এটা আশঙ্কা রইলো। কিন্তু ঘটনা চক্রে অন্য ঘটনা, কিন্তু কুণাল ঘোষ তিনি কিন্তু ছাড়ছেনই না। তিনি বলছেন, এই যে আপনি বললেন শেষের শুরু হয়ে গিয়েছে বা শেষের দিক, কুণাল ঘোষ দেখতে পাচ্ছেন চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবে মমতা ব্যানার্জি। একটি ভিডিওতে তিনি প্রকাশ করলেন, নেতাজি যা পারেননি তিনিই তা পারলেন, এবং নেতাজি পারেননি যা মমতা ব্যানার্জি করে দেখালেন। তিনবারের মুখ্যমন্ত্রী, চতুর্থবার সম্ভাবনা রয়েছে। কোথায় শেষের শুরু? এ তো আরো একবার। দেখো, কুণাল ঘোষের বিষয়ে কথা বলার স্পর্ধা আমার নেই, তার কারণ উনি একেবারে ত্রিকালদর্শী হয়ে গেছেন, এবং সেটা মাননীয় রাজ্য সভাপতি, আমাদের মাননীয় রাজ্য সভাপতি খুব ক্লিয়ার বার্তা দিয়েছেন। উনি টুইটে লিখেছেন, কি স্পর্ধা, এত বড় স্পর্ধা একজন বাঙালির, যে কিছু বছর আগে অব্দি এক মুখ দাড়ি নিয়ে পুলিশের গাড়ির মধ্যে থেকে মুখ বের করে বলছিলেন যে মুখ্যমন্ত্রীর মানে মমতা ব্যানার্জি সব জানে, মমতা ব্যানার্জির থেকে খারাপ মানুষ পশ্চিমবঙ্গে হয় না, সেই তাকে নেতাজি সুভাষচন্দ্র বোসের সঙ্গে তুলনা করছে। এটা কত বড় স্পর্ধা, একটা বাঙালি ক্ষমা করবে না এটার জন্য। আমি জানি না উনি কোনোদিনও আদৌ ভোটে দাঁড়াবেন কি টিকিট পাবেন কি না, আমি জানি না ওনার কথা আদৌ কেউ শোনে কিনা। উনি মনে করেন শোনেন, ন্যাচারালি তোমরা যাও ওখানে ইন্টারভিউ নিতে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে কত বড় মূর্খ হলে, কত বড় আহাম্মক হলে, কত বড় ঔদ্ধত্য দেখাতে গেলে আজকে নেতাজি সুভাষচন্দ্র যে বাঙালির হৃদয়ে আছে, যাকে বাঙালি পুজো করে, তার সঙ্গে মুখ্যমন্ত্রীর তুলনা করছে। অবশ্য উনি একাই কেন, তোমার মনে থাকবে বহুবার এরকম হয়েছে। নেতাজি জন্মদিনের দিন নেতাজি এইটুকু ছবিতে উনি কোথায় হারিয়ে গেছে, চটির নিচে প্রায় মুখ্যমন্ত্রীর ছবি, সে প্রায় একেবারে লাইফ সাইজ পোস্টার। এটা তৃণমূলেরই কালচার। এবং তারপরেও যখন ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল, কুণাল ঘোষকে যখন জিজ্ঞেস করা হয়েছিল, তারপরে উনি বলেছেন যে না, উনি যেটা বলেছেন ঠিক বলেছেন। মুখ ফসকে অনেক রকম কথা বেরিয়ে যেতে পারে, ইউ রিট্র্যাক্ট, কিন্তু উনি বলছেন না উনি যেটা বলেছেন ঠিকই বলেছেন। আজকে ফরওয়ার্ড ব্লকের, যেহেতু তখন নেতাজি কোথায়, তখন প্রেসিডেন্ট ছিলেন, উনি ওইটা ছেড়ে এসে রেজিগনেশন দিয়ে উনি আরেকটা পার্টি করেছিলেন, এবং সেই পার্টির অস্তিত্ব আজও আছে। ভোটের ময়দানে যাই থাক, আমি জানি না, আমি ভোটের অনেকেই সেই জায়গায় নেই, হয়তো লেফট নেই, কিন্তু ফরওয়ার্ড ব্লক, নেতাজির স্থাপিত ফরওয়ার্ড ব্লক, এর সঙ্গে তৃণমূলের মতন একটা পার্টি যার কোনো আইডিওলজি নেই, যার কোনো প্রিন্সিপাল নেই, যারা নিজেদের সঙ্গে লড়ে শেষ হয়ে যাচ্ছে, একজন আরেকজনকে বন্দুক চালিয়ে গুলি মেরে দিচ্ছে, তার সঙ্গে নেতাজি স্থাপিত ফরওয়ার্ড ব্লকের তুলনা করবে? আমি ফরওয়ার্ড ব্লকের আইডিওলজির সঙ্গে একেবারে বিপরীত পন্থীর, কিন্তু নেতাজিকে তো মানে হি ইজ অ্যাবাভ অল পার্টি। উনাকে একটা সাধারণ ক্রিমিনাল, এক্স ক্রিমিনাল, সে নেতাজিকে নামিয়ে আনবে, মুখ্যমন্ত্রীর সঙ্গে তুলনা করবে, মমতা ব্যানার্জির সঙ্গে তুলনা করবে? এটাও বাঙালি মেনে নেবে? উনি কি ভাবছেন? উনি কোথা থেকে এত উদ্ধত্ত পাচ্ছেন? উদ্ধত্ত পাক আর না পাক সে বিষয় অন্য, কিন্তু কুণাল ঘোষকে আন্ডার এস্টিমেট করা যাবে না। কি জন্য বলছি, 6 আর 6 মিলে গেল, একেবারে 6 হলো। এবং তারও আগে বিভিন্ন ভবিষ্যৎবাণী, যেমনটা একদম চোখে আঙ্গুল দিয়ে কলতানকে গ্রেপ্তার থেকে শুরু করে সবটাই কুণাল ঘোষ। সেই জায়গায় সেই ম্যাজিক এখনো পর্যন্ত পশ্চিমবাংলায় বর্ণময় চরিত্র কুণাল ঘোষ। কি বলবে? আমি কেন কুণাল ঘোষের উপর কেন বলে তো কমেন্ট করতে যাব, একটা আবার আমি বলছি আহাম্মক ও উদ্ধত একটা লোক। কিন্তু যাই হোক, আমি তো বলছি উনি ত্রিকালদর্শী, এবং এই ত্রিকালদর্শীর ভরসায় যদি 6টা বাই ইলেকশন জিতে তৃণমূল নাচতে শুরু করে, আমি বলবো মানে এ তো কুণাল ঘোষ তো মূর্খই, তৃণমূল মূর্খের দল, সেটা আবার পরিচয় দিল। বাই ইলেকশনের যে ডাইনামিক্স বা ইলেকশন এর যে ট্রেন্ড সাইকোলজি, যেটা
সেটা আমার মনে হয় না ভবিষ্যৎবাণীর সঙ্গে তুলনা করা উচিত বলে। 2026 যেখানে মানুষের হাতে এমন ক্ষমতা থাকবে যারা তারা চাইলে পুরো সরকার পাল্টাতে পারবে, এবং সেই তুলনায় 6টা বাই ইলেকশন যেখানে মন্ত্রীরা ভয় দেখাচ্ছে যে যদি তোমরা আমাদের ভোট না দাও তাহলে তোমাদের লক্ষ্মীর ভান্ডার যাবে, তোমাদের রাজ্যের সমস্ত প্রকল্প চলে যাবে, যদি এখানে অন্য কোনো পার্টির বিধায়ক আসে, সেই ফিয়ার ফ্যাক্টরটা কিন্তু ইগনোর করা যায় না। তো সেজন্য আমি কুণাল ঘোষের কথায় আমি অন্তত খুব একটা গুরুত্ব দিচ্ছি না। তোমরা জার্নালিস্ট যদি গুরুত্ব দিতে চাও, দ্যাট ইজ এন্টায়ারলি ইয়োর চয়েস। বেশ, আমি একেবারে এমন একজন এমপি বিজেপির পাওয়া গেল যে প্রাক্তন জাজ কলকাতা হাইকোর্ট, সে আবার একে ওকে ধরে জাজ হলেন। এবার কে বলছেন? কল্যাণ ব্যানার্জি, আরেকজন সাংসদ তৃণমূলের, তিনি কিন্তু বলছেন একে ওকে ধরে জাজ হয়েছে, অসভ্য একটা লোক, মুখের ভাষা ভালো না, তাকে আমি চিনি দীর্ঘদিন, একেবারে অসভ্য লোক। মোটামুটি এই সুরে কল্যাণ ব্যানার্জি একজন সাংসদ আরেকজন সাংসদকে বলা যায় কিনা? আর বিজেপির এমন একজন সাংসদ এসে পড়লো শেষ পর্যন্ত যে একে ওকে ধরে জাজ হতে হচ্ছে। কে বললেন? কল্যাণ ব্যানার্জি। দেখো, আমি না এটার উত্তর দেবার আগে ছোট একটা গল্প বলি। একটা পেঁচা গাছে বসছিল এবং একজন মানুষ উপুর হয়ে শুয়েছিল মাটিতে। তো পেঁচা দেখছে রাত্রিবেলায় এরকম ঘটনা। তো একজন মাতাল এসছে, মাতাল ভাবছে বোধহয় মাতলামো করে চুর হয়ে উল্টো হয়ে পড়ে আছে, আরেকজন মাতাল। আবার চোর এসছে, চোর আবার তাকে দেখে ভাবছে যে এ বোধহয় নিঘাত চুরি করে পুলিশের ভয়ে এরকম অ্যাক্টিং করছে, উপর হয়ে শুয়ে মানে মারা যাবার মতন প্ল্যান করছে। বিভিন্ন লোক এসে তার নিজেরই মতন তাকে ভেবে, এবং একজন সন্ন্যাসী এসছে ফাইনালি, গুরু মানে এরকম দাড়ি ফাড়িওয়ালা সন্ন্যাসী, সে তাকে চিনতে পেরেছে এবং বলছে সত্যি আপনি সন্ন্যাসী, আপনি রাত্রিরে পুজো করছেন। মানুষের পরিচয় আমরা জানি না, কিন্তু পেঁচার কথা হচ্ছে যে যেরকম সামনের লোকটাকে তারকমই দেখে। কল্যাণ ব্যানার্জি কিরকম সেটা আমার বলার অপেক্ষা থাকে না। কল্যাণ ব্যানার্জি যার মুখের ভাষা, যার চালচলন এত অসভ্য, এত উগ্র যে পার্লামেন্টে পর্যন্ত তাকে বের করে দিতে হয়। একবার না, দুবার না, 3বার বোধহয় ওনার সাসপেনশন হয়েছে। একবার সুমিতা মহাজনের সময় হয়েছে, একদম দাঁড় করিয়ে তাকে বলেছেন সুমিতা মহাজন। তারপরে সৌগত রায়ের কথায় হি হ্যাড টু অ্যাপোলোজাইজ। রিসেন্টলি তুমি যদি দেখো, আমি তো মানে বাকি যে উনি যে ওনার কলিগসদের বিন্দুমাত্র মান সম্মান দেয় না, এই কাঞ্চন টাঞ্চনকে নামিয়ে দেওয়া গাড়ি থেকে, এগুলোর মধ্যে আমি ঢুকছিই না, কারণ দুজনের মধ্যে কাউকেই আমি মানুষ বলে গণ্য করি না। কিন্তু বাকি এক ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, তাকে পর্যন্ত মিমিক করে এরা অসভ্যতার চূড়ান্ত মানে কল্যাণ ব্যানার্জি। তিনি যে বিজেপির এমপির হওয়ার অনেক আগে অভিজিৎ গাঙ্গুলির জাজ, এবং জাজ কাকে ধরে হওয়া যায় আমি ঠিক জানি না। অভিজিৎ গাঙ্গুলির বহু ভার্ডিক্ট আমরা শুনেছি, জ্ঞানের পরিচয় ছাড়া আমি অন্তত আর কিছু পাইনি। তো সেখানে কল্যাণ ব্যানার্জি কি বললো না বললো, আমার মনে হয় না উঁচু লেভেলের মানুষ, অনেক উদার মানুষ অভিজিৎ গাঙ্গুলি, তার কিছু যায় আসে বলে, আর আমাদেরও সত্যি কিছু যায় আসে।